আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমি আজকে অত্যন্ত সংক্ষিপ্ত কথায় বাল্কি ইউট্রাস, ওভারিয়ান সিস্ট এর হোমিও চিকিৎসা সম্পর্কে দুই একটি কথা বলবো, এবং সেটা অতি সংক্ষেপে স্বল্প ভাষায়। আমাদের মা বোনদের অনেকেই আমাদের কাছে আসেন, এসে তলপেটে ব্যথা, মাসিক অনিয়মিত কিংবা অতি রজ কিংবা স্বল্প রজ এসব বিষয়ের জন্য চিকিৎসা চান। আমরা এইসব রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যখন দেখি যে এটা আরোগ্য হচ্ছে না, তখন আমরা একটা পরীক্ষা দিই, লোয়ার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি। তো এই আলট্রাসোনোগ্রাফি করার পরে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি, একটা হিসাবে দেখা যায় যে আমরা যতজনকে দেই বেশিরভাগই 60 থেকে 80 জন মহিলারই, যাদের এই সমস্ত সমস্যা থাকে, তাদের বাল্কি ইউট্রাস অথবা ওভারিয়ান সিস্ট এগুলো থাকে, এগুলো পাওয়া যায়। তো আসলে এটার কারণে কি কি সমস্যা হইতে পারে এবং কি কি সমস্যা হয় এই সম্পর্কে দুই একটি আলোচনা করব। নারীর জরায়ুতেই একটি শিশু ভ্রূণ হতে ধীরে ধীরে বড় হয় এবং পূর্ণাঙ্গতা লাভ করে, ফলে জরায়ু স্বাভাবিকভাবেই আকারে বড় হয়। কখনো কখনো সন্তান জন্মদানের প্রক্রিয়া ছাড়াও জরায়ু স্বাভাবিকের চেয়ে বড়, ঢিলা, এমনকি নিচে নেমে আসে। এর যে উপসর্গগুলো আমরা তাদের মধ্যে খুঁজে পাই, সেগুলো হচ্ছে যে সময়ের আগে পিরিয়ড হওয়া, পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষরণ, পিরিয়ডের আগে পরে তলপেটে ব্যথা, জরায়ু বড় হয়ে যাওয়া কিংবা বের হয়ে আসা, অতিরিক্ত সাদা স্রাব হওয়া, তলপেট ভারী বোধ হওয়া, যৌন সম্পর্ক স্থাপনে ব্যথা অনুভব করা। এছাড়া পূর্বেই বলেছি যে আমরা আলট্রাসাউন্ড যখন করি, তখন আমরা বাল্কি ইউট্রাস কিংবা ওভারিয়ান সিস্ট, ওভারিয়ান পলিপ এগুলো আমরা দেখতে পাই। বর্তমানে এই ওভারিয়ান সিস্টের বা পলিপের জন্য সরকারিভাবে টিকার ব্যবস্থা করা হয়ে থাকে। বর্তমানে এই টিকার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও পরিলক্ষিত হয়েছে। তো এই ওভারিয়ান সিস্ট কিংবা বাল্কি ইউট্রাস কেন হয়, এটার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। যে অধিক বয়সে কিংবা অল্প বয়সে বাচ্চা গ্রহণ, বাচ্চা জন্মের সময় অহেতুক টানা হেঁচড়া করা, অনিয়ন্ত্রিত যৌনাচার, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য ভোগা ইত্যাদি। তবে আমাদের এই বাল্কি ইউট্রাস বা ওভারিয়ান সিস্ট এর যে কষ্ট, এর যে দুর্ভোগ বা এই যে সমস্যাগুলো, এগুলো থেকে আমাদের যদি বাঁচতে হয়, আমাদের যদি রক্ষা পেতে হয়, তাহলে অবশ্যই নিচে যে কারণগুলো আছে এগুলোকে আমাদের সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে, এবং সতর্কতার সাথেই আমাদেরকে এগুলা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তবে একটি কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে দৈনন্দিন খাদ্য অভ্যাস, এর মধ্যে যথেচ্ছাচার করা যাবে না। নিয়মিত ঘুমানো, কোষ্ঠকাঠিন্য হলে সাথে সাথেই এটার ব্যবস্থা নেওয়া, সুতাকৃমি, দীর্ঘ সময়ে চেয়ারে বসে কাজ করা, এইসব অভ্যাসগুলো আমাদেরকে বাদ দিতে হবে।
এবং মহিলাদের যাদের এই সমস্ত সমস্যাগুলো হয় তাদেরকে 2 পা উঁচু করে, অর্থাৎ যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় উভাবরে বসা বলে, বা উঁচু হয়ে মানে বসা, এইভাবে বসা যাবে না। কাজ করলে পারিবারিক যে দৈনন্দিন কাজগুলো আছে এগুলো দাঁড়িয়ে করা, রান্না বান্না দাঁড়িয়ে করা, এগুলো যদি আমরা সতর্ক না হই এবং আমরা যদি সঠিকভাবে এগুলার লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে সাথেই চিকিৎসা না করি, তাহলে জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কাজেই আমরা এটাকে কোনোভাবেই অবহেলা করব না। এবং আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে এর অত্যন্ত ভালো, অল্প সময় এবং অল্প টাকায় এটার ভালো চিকিৎসা আছে। তবে অভিজ্ঞ চিকিৎসকের কাছে আমাদেরকে যেতে হবে এবং ভালো ঔষধ ব্যবহারের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা যদি হয় তাহলে এটা খুব অল্প সময়ে এবং খুব ভালোভাবে এবং অল্প পয়সায় এটা থেকে বাঁচা সম্ভব। আমরা সবাই ভালো থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।